স্বাধীনতা লাভের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের ভেতর ভারতীয় সেনাবাহিনীর অবস্থান দেশে বিদেশে ভ্রান্ত ধারণার জন্ম দেয়। তাদের প্রত্যক্ষ সাহায্য ছাড়া বাংলাদেশ সরকার দেশ শাসন করতে অক্ষম, সেই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয় বাংলাদেশ সরকার। এতে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারেও প্রশ্ন দেখা দেয়। পাকিস্তান ও তার সপক্ষের শক্তিগুলো এই অবস্থার সুযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাতে থাকে যে বাংলাদেশ ভারতীয় দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ভারত অন্যায়ভাবে পাকিস্তানের একটি অংশকে জবরদখল করে রেখেছে। তাদের এই প্রচারণার ফলে বাংলাদেশে ভারতীয় বাহিনীর অবস্থানের বাস্তবতায় আন্তর্জাতিকভাবে অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে অসম্মত হয়। দেশে ফিরে শেখ মুজিব যদিও বা ভারতীয় বাহিনীর ভূয়সী প্রশংসা করেন, কিন্তু জনগণ তাদের জাতীয় সম্পদ লুণ্ঠন এবং অন্যান্য কার্যকলাপে তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে। মুজিব জনগণের মনোভাব বুঝতে পারেন, কিন্তু তার তেমন বিশেষ কিছুই করার ছিল না। মুক্ত হয়ে দেশে ফেরার পর ভারত সরকারের বাংলাদেশে তাদের সামরিক বাহিনী রাখার সিদ্ধান্ত ও তার বিরুদ্ধে জনরোষের পরিপ্রেক্ষিতে শেখ মুজিব এক বিব্রতকর অবস্থায় পড়েন। বিশ্ব পরিসরে বাংলাদেশে ভারতীয় বাহিনী মোতায়েন রাখার কোনো যুক্তি তখন ভারতের পক্ষেও দেওয়া সম্ভব হচ্ছিল না। শুধু তাই নয়, নন অ্যালাইন্ড মুভমেন্টের প্রবক্তা এবং পঞ্চশীলা নীতির প্রতিষ্ঠাতা দেশগুলোর একটি হয়ে অন্য দেশে তার সেনাবাহিনী রাখার জন্য বিশ্ব পরিসরে ভারতের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছিল এবং ভারতকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে অবস্থার চাপে ব্যবস্থা গৃহীত হয় যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু এর পরিবর্তে সিদ্ধান্ত নেওয়া হয় প্রবাসী সরকার ও ভারত সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল তার রদবদল করে স্বাক্ষরিত হবে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি এবং 2 প্রধানমন্ত্রীর যুক্ত ইশতেহার। চুক্তির মেয়াদ বাড়ানোর ধারাও সংযুক্ত করা হবে চুক্তিতে। এই চুক্তি এবং যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয় 2 প্রধানমন্ত্রীর মাঝে 19 মার্চ 1972 সালে, যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের আমন্ত্রণে প্রথমবার বাংলাদেশ সফরে আসেন। এই সফরের সময় 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ট্রানজিট ট্রেড এবং বর্ডার ট্রেড বজিয়ে রাখা হবে। 2 দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, সাংস্কৃতিক ও বিজ্ঞান সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর 2 দেশের কর্মকর্তারা 6 মাস অন্তর নিয়মিতভাবে মিলিত হয়ে মতবিনিময় এবং কার্যপ্রণালী নির্ধারণ করবেন। ওই সময় জয়েন্ট রিভার কমিশনের সৃষ্টি করা হয়। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সোভিয়েত ভারত মৈত্রী চুক্তির আলোকেই প্রণীত হয়েছিল। এভাবেই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি করদ রাজ্যে পরিণত করলেন সদ্যমুক্ত বাংলাদেশকে। তিনি চালনা এবং চট্টগ্রাম বন্দরে পরিষ্কার অজুহাতে সোভিয়েত এবং ভারতীয় নৌবাহিনীকেও আমন্ত্রণ জানান। এভাবেই বাংলাদেশকে রুশ ভারত অক্ষশক্তির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। পাকিস্তানের পরাজয়ের পর উপমহাদেশের আধিপত্যবাদী ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে দাবি করে ঘোষণা দেয় দক্ষিণ এশিয়া থেকে বিজাতীয় সব শক্তিকে চলে যেতে হবে। শুধু তাই নয়, উপমহাদেশের জন্য ভারত এক নতুন মনরো ডক্ট্রিন তৈরি করে। ফলে উপমহাদেশের সব ছোট দেশগুলো ভারতীয় আধিপত্যবাদের শিকারে পরিণত হওয়ার আশঙ্কায় ভীত হয়ে পড়ে। ভারতের জন্য এত কিছু করার পরও শেখ মুজিব পানি সমস্যা, সীমান্ত নির্ধারণ, সমুদ্র সীমা এবং অর্থনৈতিক জলসীমা নির্ধারণ, সমুদ্রে জেগে ওঠা দ্বীপসমূহের দখল প্রভৃতি মূল সমস্যাগুলোর বিষয়ে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেননি। শেখ মুজিব সেনাবাহিনীর মোকাবেলায় জাতীয় রক্ষী বাহিনী গড়ে তোলেন। এর ফলে জনমনে সন্দেহ হয় শেখ মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্যই ভারতের পরামর্শে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে রক্ষী বাহিনী গড়ে তুলেছেন। 1975 সালের এপ্রিলে ভারত সামরিক আগ্রাসন চালিয়ে সিকিম দখল করে নেবার পর দক্ষিণ এশিয়া উপমহাদেশের জনগণ বিশেষভাবে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে। আওয়ামী লীগ বাদে দেশের অন্য সব রাজনৈতিক দলগুলো ভারতের সাথে 25 বছরের চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ মনে করে অবিলম্বে ওই চুক্তি নাকচ করে দেবার দাবি জানায়। মাওলানা ভাসানীর নেতৃত্বে 7 দলীয় অ্যাকশন কমিটি সরকারের কাছে যে 15 দফা দাবি উত্থাপন করেন, তার প্রথম দাবি ছিল ভারতের সাথে অসম মৈত্রী চুক্তি বাতিল করতে হবে। তারা অভিমত প্রকাশ করেন বাংলাদেশের ভবিষ্যতের উপর ভারতের নিয়ন্ত্রণ ও প্রভাব বজিয়ে রাখার নীলনকশা অনুযায়ী এই চুক্তি করা হয়েছে এবং সমগ্র উপমহাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করার জন্য এই চুক্তি সহায়ক হবে। পাঠকদের অবগতির জন্য ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির কয়েকটি ধারা সম্পর্কে কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে বলে বোধ করছি। চুক্তির 6 নং অনুচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে।
অনুচ্ছেদ ৮, ৯ এবং ১০ নং বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্তগুলো অনুচ্ছেদ দুই দেশের পররাষ্ট্র এবং বাণিজ্য প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়। অনুচ্ছেদ ৮-এ বলা হয়, কোনো দেশ অপর দেশের বিরুদ্ধে কোনোরূপ সামরিক জোটে যোগ দিতে পারবে না এবং অপর দেশের বিরুদ্ধে কোনো রকম সামরিক অভিযান পরিচালনা করতে পারবে না এবং তার সীমানাধীন স্থল, জল এবং আকাশ অপর রাষ্ট্রের সামরিক ক্ষতি অথবা অপর রাষ্ট্রের সংহতির প্রতি হুমকিস্বরূপ কোনো কাজে ব্যবহার করতে দিতে পারবে না। অনুচ্ছেদ ৯-এ বলা হয়েছে, প্রত্যেক পার্টি অন্য পার্টির বিপক্ষে কোনো তৃতীয় পার্টিকে যে কোনো সামরিক সংঘর্ষে কোনো প্রকার সাহায্য দিতে পারবে না। যদি কোনো পার্টি আক্রমণের শিকার হয় কিংবা আগ্রাসনের হুমকির মুখোমুখি হয়, তবে অনতিবিলম্বে দুই পার্টি পারস্পরিক আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই আক্রমণ কিংবা আগ্রাসনের হুমকির মোকাবেলা করার জন্য। এভাবেই দুই দেশের শান্তি ও সংহতি বজিয়ে রাখা হবে। অনুচ্ছেদ 10-এ বর্ণিত আছে, এই চুক্তির পরিপন্থী কোনো প্রকার অঙ্গীকার কোনো পার্টি কোনো দেশ বা একাধিক দেশের সাথে খোলাখুলিভাবে কিংবা গোপনে করতে পারবে না। স্বাধীন বাংলাদেশের জন্য এই ধরনের কোনো চুক্তির কি প্রয়োজন ছিল? ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের 3 দিক দিয়ে ঘিরে রয়েছে ভারত। পূর্ব দিকে সামান্য সীমান্ত রয়েছে বার্মার সাথে, দক্ষিণে বঙ্গোপসাগর। অনেকের মতে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত এই ধরনের কোনো চুক্তির প্রয়োজন ছিল না। যেখানে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বৈদেশিক আক্রমণের সম্ভাবনা নেই বিধায় কোনো বিশেষ প্রয়োজন ছাড়া চুক্তির ৮, ৯ এবং ১০ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক সাহায্য চাওয়ার মানে দাঁড়ায় বাংলাদেশ ভারতের কাছে সম্পর্কের দিক দিয়ে হীনভাবে অনুগত। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্কে যে শর্ত ছিল তার ফলে ভারত একটি অগ্রবর্তী শিল্পে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রযুক্তি, প্রকৌশলিক সাহায্য, ভারী এবং মাঝারি যন্ত্র ও যন্ত্রাংশ, কাঁচামাল এবং অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের শিল্প ও কৃষি দুই ক্ষেত্রেই অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। ভারতের অর্থনীতি ও শিল্প কাঠামো বাংলাদেশের চেয়ে আকারে অনেক বড় ও উন্নত। তারা প্রায় প্রয়োজনীয় সবকিছুই নিজেরা তৈরি করে। পক্ষান্তরে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি তুলনামূলকভাবে অনেক ছোট ও দুর্বল, শিল্পক্ষেত্রেও অনগ্রসর। প্রয়োজনীয় তেমন কিছুই বাংলাদেশে তৈরি হয় না। সেক্ষেত্রে দুই দেশে মাঝে উল্লেখিত চুক্তির শর্ত অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতার মানেই হচ্ছে ভারত কর্তৃক বাংলাদেশকে সব বিষয়ে একটি বাজারে পরিণত করা। অর্থনৈতিক সহযোগিতার নামে বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে ভারতের বিশাল অর্থনীতির অঙ্গীভূত করে নেয়া। চুক্তিতে ব্যক্ত অনুযায়ী ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা অববাহিকার পানি সম্পদের উন্নয়ন এবং সুব্যবস্থা করার ধারার প্রভাব হচ্ছে অনেক সুদূর প্রসারী। সাহায্য ও সহযোগিতার যে কোনো চুক্তি যদি অসম দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়, একটি বৃহৎ এবং ক্ষমতাশালী, অপরটি ছোট এবং দুর্বল রাষ্ট্র, তাহলে সেই চুক্তির সুবিধা সাধারণভাবেই পাবে তুলনামূলকভাবে যে দেশ বড় ও শক্তিশালী। এই অকাট্য সত্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অনেকেই এই চুক্তির বিরোধিতা করেছিলেন, কিন্তু তাদের প্রতিবাদকে উপেক্ষা করে আওয়ামী লীগের ভেতরের ভারতপন্থীদের প্ররোচনায় শেখ মুজিব 25 বছরের আত্মঘাতী মৈত্রী চুক্তি সই করেছিলেন। সার্বভৌমত্বের মতো বিষয়ে ভারতের সাথে বাংলাদেশের স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। স্থলসীমা ছাড়াও ইকোনমিক জোন সম্পর্কে দুই দেশের ভিন্ন অবস্থানের পরিপ্রেক্ষিতে জলসীমা নির্ধারণ করতেও দীর্ঘ সময় লাগবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের উপকূলের সমুদ্র সীমানাও এই পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। 1974 সালে বিতর্কিত কিছু জায়গার ব্যাপারে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আমরা আমাদের ন্যায্য পাওনা ভারতের কাছ থেকে পাইনি। সমুদ্র সীমা ও ইকোনমিক জোন সম্পর্কে ভারতের অবস্থানের ভিন্নতার কারণে যে 6টি তেল কোম্পানি 1973 থেকে 74 সালে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত করে, তাদের একটি কোম্পানি এসল্যান্ড অয়েল কোং একে তৈলকূপ খনন করতে বাধা দেয় ভারত। ভারতীয় প্রতিবাদের মুখে ওই তেল কোম্পানিকে খনন কার্য বন্ধ করে ফিরে চলে যেতে হয়েছিল। শুধু তাই নয়, কয়েক জায়গায় নাশকতামূলক কার্যকলাপ এবং কিডন্যাপিংয়ের মতো পদক্ষেপের মাধ্যমে কোম্পানিগুলোকে ভয়ও দেখানো হয়। এ ব্যাপারে বাংলাদেশ সরকার কিছুই করতে পারেনি। বঙ্গোপসাগরের মুখে জেগে ওঠা ভূখণ্ড বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন দ্বন্দ্বের সৃষ্টি করে। হরিয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি নামের এক ভূখণ্ড জেগে উঠেছে বঙ্গোপসাগরের উপকূলে। মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে দুই সরকারের মাঝে সমঝোতা হয় যৌথ সার্ভের মাধ্যমে তালপট্টির মালিকানা নির্ধারণ করা হবে। কিন্তু হঠাৎ করে সমঝোতার বরখেলাপ দেখা দেয়। ভারতীয় নৌবাহিনী একদিন তালপট্টি দখল করে নিয়ে সেখানে ভারতীয় পতাকা উড়িয়ে দেয় একতরফাভাবে। সবচেয়ে বড় সমস্যা হলো পানি ভাগাভাগির সমস্যা। নদীমাতৃক বাংলাদেশের অসংখ্য নদীনালার পানি হচ্ছে কৃষিভিত্তিক বাংলাদেশের জীবন। দেশের বেশিরভাগ নদ নদীর উৎপত্তি হয়েছে উত্তরে হিমালয় পর্বতমালায় এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে।
গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা, যমুনা, গোমতী, মুহুরী, সুরমা, খোয়াই, কুশিয়ারা, পদ্মার প্রবাহের উপরে নির্ভরশীল বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও দেশের কৃষিভিত্তিক অর্থনীতি। আন্তর্জাতিক নদী গঙ্গার উপর একতরফাভাবে ভারত থেকে কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণ করায় জনগণের উপর নেমে এসেছে এক দুর্বিষহ অভিশাপ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের 1/3 আজ মরুপ্রায়, নদী ভরাট হয়ে যাচ্ছে। একই হারে বাড়ছে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় পরিবেশ এবং প্রকৃতির পরিবর্তন আজ বাংলাদেশের জন্য এক হুমকির সৃষ্টি করেছে। গঙ্গার পানি বাংলাদেশের 1/3 লোকের জীবন সংস্থানের জন্য অতি প্রয়োজন। ফারাক্কা বাঁধের ফলে পানির অপ্রতুলতা এবং দুদেশের মধ্যে তিক্ততায় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের জনগণের প্রয়োজনের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হয়ে একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে পাবার চেষ্টা না করা হলে বাংলাদেশ ভারত সম্পর্কের আরও অবনতি ঘটবে ভবিষ্যতে। ভারত তিস্তা নদীর উপরও বাঁধ দিয়েছে একতরফাভাবে। এই নদীর পানি ভাগাভাগির ব্যাপারেও তারা এখন পর্যন্ত কোনো আলোচনা করছে না। বাঁধ দেওয়ার ফলে নদীতে পানির প্রবাহ কমে গেছে, ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের 4টি জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ভারত খোয়াই, গোমতী এবং আরও প্রায় 10টি নদীতে বাঁধ দিচ্ছে একতরফাভাবে কোনো আলাপ আলোচনা ছাড়াই। এর ফলে খরার সময় বা শুষ্ক মৌসুমে কৃষির জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হবে কৃষকরা তা পাবে না। ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা অববাহিকার পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য ভারত ইতিমধ্যে আবার এক লিঙ্ক ক্যানালের প্রস্তাব উত্থাপন করেছে। তারা চাচ্ছে ক্যানাল খুঁড়ে ব্রহ্মপুত্র থেকে পানি সরবরাহ করা হবে গঙ্গা ও হুগলি নদীর নাব্যতা বাড়াবার জন্য। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে কোনো যুক্তিতেই এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না বলেই বিশেষজ্ঞরা মত পোষণ করেন। যদিও মৈত্রী চুক্তিতে বলা হয়েছে আমাদের দুই দেশের মাঝে সীমান্ত হবে শান্তি ও বন্ধুত্বের অনন্তকালের সাক্ষী, কিন্তু সামরিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এ কথার ভিন্ন মানেও খুঁজে পাওয়া যায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশগুলোকে একত্রীকরণের মাধ্যমে একটি অখণ্ড প্রতিরোধ ব্যবস্থা কায়েম করার যে সামরিক উদ্দেশ্য ভারত অনেকদিন ধরে মনে পোষণ করে আসছে, তার সাথে স্বাধীনতার পরপর আওয়ামী লীগ সরকারের প্রচারণা ও রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশের মতো ক্ষুদ্র আর গরিব দেশের জন্য কোনো বড় আকারের সেনাবাহিনীর প্রয়োজন নেই, এর একটা সামঞ্জস্য পাওয়া যায়। ভারতের লক্ষ্য অর্জন করার জন্যই আওয়ামী লীগ সরকার এই ধরনের অঙ্গীকার ব্যক্ত করেছিল। অনন্তকালের শান্তি আর বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব শুধুমাত্র দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষের সম্ভাবনার সব পথ চিরতরে বন্ধ করে দেওয়ার মাধ্যমেই। রাষ্ট্রীয় সম্পর্ক সময় এবং বাস্তবতার সাথে পরিবর্তনশীল। তাছাড়া দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যেখানে রয়েছে হাজারো সমস্যা, সেখানে অনন্তকালে শান্তি আর বন্ধুত্বের গ্যারান্টি পাওয়া অসম্ভবই নয়, বরং অবাস্তবও বটে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতি যেখানে সম্পূরক না হয়ে অনেক ক্ষেত্রেই প্রতিযোগিতামূলক এবং অসম অর্থনৈতিক অবকাঠামোর ফলে যেখানে চোরাচালান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে দুর্বল প্রতিরক্ষা বাহিনীর তত্ত্ব কি করে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারে? তথাকথিত অনন্তকালে শান্তি বা কি করে প্রতিষ্ঠা করা সম্ভব? প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমে অনেক ধরনের সমস্যাই থাকতে পারে, তাই বলে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সেগুলো সমাধান করা যাবে না এমনটা ভাবাও যেমন ঠিক নয়, তেমনি দুই দেশের মধ্যকার সব সমস্যা সংঘাতের মাধ্যমে শুধু নিরসন করা সম্ভব এই ধারণাও সঠিক নয়। দুই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা, পরিপক্কতা, গতিশীলতা ও মানবিক দৃষ্টিকোণ দিয়ে সব সমস্যার সমাধান খুঁজে বের করার আন্তরিকতায় শুধু গড়ে তুলতে পারে বন্ধুত্ব। এর জন্য পোশাকি চুক্তির প্রয়োজন হয় না। পক্ষান্তরে অবিশ্বাস, দমননীতি, একে অপরকে ঠকাবার প্রচেষ্টা যেখানে প্রকট, সেখানে স্বাক্ষরিত চুক্তিও কোনো কাজে আসে না। এ ধরনের স্লোগান কোনোভাবেই গণতান্ত্রিক নয়। এক নেতা, এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। হিটলারের জার্মানির ফ্যাসিস্ট নাজিদের অথবা মুসোলিনির ইতালির ফ্যাসিস্টদের স্লোগানের সাথে এর মিল খুঁজে পাওয়া যায়। ব্যক্তি পূজা যে কোনো নেতার জন্য ভালো চেয়ে মন্দই ডেকে আনে। ইতিহাসে এই ধরনের বহু নজির রয়েছে। 1975 সালের আগে আইনজীবীরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অনেক বিষয়ে রায় দেন। সরকার কর্তৃক বেআইনিভাবে আটককৃত অনেক রাজবন্দীদের তারা মুক্তিও দিয়েছিলেন সরকারের ইচ্ছার বিরুদ্ধে। রক্ষী বাহিনী অসামাজিক বেআইনি কার্যকলাপ সম্পর্কে আইনজীবীদের বিশেষভাবে সমালোচনা করতে থাকেন। কোন একটি কেসের ব্যাপারে সুপ্রিম কোর্ট রায়দানকালে বলে, দেশের প্রচলিত সব আইন ও প্রচলিত বিধি লঙ্ঘন করে জাতীয় রক্ষী বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট অভিমত প্রকাশ করে, রক্ষী বাহিনী কোনো আইনের ভিত্তিতে তাদের কার্যকলাপ জারি করেছে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ব্যাপার ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউয়ের জানুয়ারি 10 তারিখের 1975-এ প্রকাশিত প্রতিবেদন মুজিবস প্রাইভেট আর্মির প্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি। আইনজীবীদের সরকার বিরোধী কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে শেখ মুজিব আইন বিভাগের স্বাধীনতা ছিনিয়ে নেবার জন্য আদেশ জারি করেন। 1975 সালের জানুয়ারি মাসে তার অধ্যাদেশে বলা হয়, দেশের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকগণ দেশের প্রেসিডেন্ট কর্তৃক
নিয়োগ করা হবে। প্রেসিডেন্টের আদেশক্রমে কোনো বিচারককে তার পদ থেকে অব্যাহতি দেওয়া যাবে তার খারাপ ব্যবহার কিংবা অযোগ্যতার কারণে। ফলে আইন বিভাগ সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রধানের ত্রিআইনকে পরিণত হয়। জনগণের ফান্ডামেন্টাল রাইটস ও মানবিক অধিকার কায়েম রাখার জন্য সুপ্রিম কোর্টের সাহায্য নেবার পথও বন্ধ করে দেন শেখ মুজিবুর রহমান। সংশোধিত বিধিতে বলা হয়, এই আইনের বলে সংসদ গণতান্ত্রিক কোর্ট, ট্রাইব্যুনাল কিংবা কমিশন গঠন করতে পারবে। এই সমস্ত গঠিত করা হবে জনগণের ফান্ডামেন্টাল এবং মানবিক অধিকারগুলো যে সম্পর্কে শাসনতন্ত্রের পার্ট 3-তে বর্ণিত রয়েছে সেগুলো নিশ্চয়তা প্রদানের স্বার্থে। এভাবেই সকল ক্ষমতা কুক্ষিগত করে এবং দেশের সব আইন তার হাতের মুঠোয় নিয়ে শেখ মুজিব দেশে কায়েম করলেন স্বৈরাচারী একনায়কত্ব। স্লোগান তোলা হলো, এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই স্লোগান গণতান্ত্রিক স্লোগান নয়, এটা ছিল নাৎসি জার্মানির হিটলার কিংবা ইটালির মুসোলিনির স্লোগান। ব্যক্তি পূজা কোনো নেতার ভাবমূর্তিকে উজ্জ্বল করার পরিবর্তে তার চরম ক্ষতি সাধন করছে। এর নজির ইতিহাসে অনেক খুঁজে পাওয়া যাবে। 1975 সালের 21শে জুন রাষ্ট্রপতির আদেশক্রমে সারা বাংলাদেশকে 61টি জেলায় বিভক্ত করা হয়। 16 জুলাই শেখ মুজিব 61 জন জেলা গভর্নরের নাম ঘোষণা করেন। তারা 1 সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসনের সর্বময় অধিকর্তা হয়ে বসবেন, সেটাই ছিল সরকারি সিদ্ধান্ত। 61 জনের মাঝে 44 জন ছিলেন আওয়ামী লীগের নেতারা এবং বাকি 27 জন ছিলেন বাছাই করা সাংসদ। জাতীয় সংসদের মধ্যে থেকে বাছাই করে নেওয়া সদস্যবৃন্দ। নিয়োজিত গভর্নরদের মধ্যে 7 জন ছিলেন প্রাক্তন সিএসপি অফিসার, 6 জন ছিলেন প্রাক্তন ইপিসিএস অফিসার, কাদের সিদ্দিকী সেনাবাহিনীর একজন কর্নেল এবং পার্বত্য চট্টগ্রাম থেকে 2 জন উপজাতীয় নেতা। এই 61 জন গভর্নরদের বিশেষ রাজনৈতিক প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করা হয়। প্ল্যান অনুযায়ী 16 আগস্ট 1975 সালে প্রশিক্ষণ শেষে তারা যার যার জেলায় গিয়ে তাদের দায়িত্বভার গ্রহণ করবেন। তাদের প্রত্যেকের অধীনে দেওয়া হবে জাতীয় রক্ষী বাহিনীর অর্ধেক ব্যাটালিয়ন। তারা সরাসরিভাবে শুধুমাত্র প্রেসিডেন্টের কাছেই জবাবদিহি করবেন। রক্ষী বাহিনীর সংখ্যা বাড়িয়ে 1980 সালের মধ্যে প্রতি গভর্নরের অধীনে একটি পূর্ণাঙ্গ রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন নিয়োগ করা হবে বলে ঠিক হয়েছিল। এই সমস্ত গভর্নরদের অধীনে রক্ষী বাহিনী নিয়োগ করার মূল উদ্দেশ্য ছিল তাদের অধীনস্থ জেলায় বাকশাল বিরোধীদের সমূলে নির্মূল করে মুজিব ও তার পারিবারিক শাসন বংশানুক্রমে বাংলাদেশের মাটিতে পাকাপোক্ত করে প্রতিষ্ঠিত করা এবং অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশকে ভারতের পদানত একটি করদ রাজ্যে পরিণত করা। আওয়ামী বাকশাল শাসনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলসমূহের আন্দোলন বিশদ পর্যালোচনার দাবি রাখে। আওয়ামী বাকশাল বিরোধী আন্দোলনকালে বিভিন্ন বিরোধী দলগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছি। তাদের দলীয় অবস্থা, আন্দোলনের স্বরূপ, দলীয় নীতি, কার্যপ্রণালী, সাফল্য, ব্যর্থতা, দলীয় দ্বন্দ্ব ও বিচ্ছিন্ন তৎপরতা প্রভৃতি বিষয় এবং তাদের প্রতি জনসমর্থন সম্পর্কে অনেক কিছুই জানতে পারা যাবে এই আলোচনার মাধ্যমে। বিচ্ছিন্নভাবে তাদের দলীয় প্রতিরোধ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কতটুকু কার্যকরী ছিল এবং তারা কখনো কি একনায়কত্বের অবসান ঘটাতে পারত কিনা সেই সম্পর্কেও জনগণের মনোভাব বোঝা যাবে। সেই সংগ্রাম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করা সম্ভব হয়নি কেন? ঐক্য গঠন করার পথে বাধা ছিল কোথায়? ঐক্য প্রতিষ্ঠার আদৌ কোনো চেষ্টা করা হয়েছিল কিনা? এই সমস্ত বিরোধী দলগুলোর প্রতিরোধ সংগ্রামের মূল উৎপাটন করার ক্ষেত্রে স্বৈরাচারী সরকার কী নীতি গ্রহণ করেছিল এবং তারা তাদের উদ্দেশ্য কতটুকু সফলকাম হয়েছিল? এই সমস্ত প্রশ্নের জবাব খুঁজে পাবার মধ্যে থেকেই বেরিয়ে আসবে 15 আগস্ট 1975 সালের ঐতিহাসিক বৈপ্লবিক পট পরিবর্তনের যৌক্তিকতা। গোড়া থেকেই আওয়ামী বাকশালী বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী, কিন্তু তার সেই বিরোধিতার আগুন সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে জাতিকে সংগঠিত করতে পারেনি তার দল। ৭১ সংগ্রামের পরিপ্রেক্ষিতে ভাসানীর ন্যাপের দলীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে। স্বাধীনতার পর ভেঙে পড়া সেই দলকে আবারও গড়ে তোলার কঠিন দায়িত্ব গ্রহণ করার মতো অবস্থা ছিল না মাওলানা ভাসানীর। বার্ধক্যের জড়া এবং ভগ্ন স্বাস্থ্যই ছিল এর প্রধান কারণ। আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরোধিতা করেছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। আওয়ামী লীগের ভেতর থেকেই জন্ম নিয়েছিল জাসদের। 60 দশকের প্রথম থেকেই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একাংশ দাবি জানায় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই কায়েম করতে হবে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। জনাব সিরাজুল আলম খানই ছিলেন এই দাবির মূল প্রবক্তা। জনাব আসম আব্দুর রব শাহজাহান সিরাজ 1970 সালের নির্বাচনের পর থেকেই জনগণের মধ্যে এই দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার ঘোষণা করেন এবং এই দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। এই গ্রুপে জেনারেল ইয়াহিয়া খান জাতীয় সংসদ অধিবেশন বাতিল করে দিলে 1 মার্চ 1971 বাংলাদেশ স্বাধীন বলে দাবি তোলেন। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রসিদ্ধ বটতলায় জনাব রব সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এর পরদিনেই এক সভায় শেখ মুজিবের উপস্থিতিতে হঠাৎ করেই জনাব সিরাজুল আলম খান স্বাধীন বাংলাদেশ সম্পর্কে এক ঘোষণাপত্র পাঠ করেন। রব সিরাজ গ্রুপ মনে করেন ইয়াহিয়া সরকারের সাথে শেখ মুজিবের আলোচনার ফলে জনগণের বিপ্লবী চেতনা নিস্তেজ হয়ে পড়েছিল, তাই তারা শেখ মুজিবকে সব আলোচনা বন্ধ করে দেবার অনুরোধ জানান।
1972 সালের জুলাই মাসে প্রকাশিত ছাত্রলীগের ঘোষণাপত্র এর সাক্ষ্য দেয়। ঘোষণাপত্রটি প্রকাশ করেছিলেন জনাব মোহাম্মদ ইকরামুল হক, ছাত্রলীগের প্রচার সম্পাদক। মুক্তিযুদ্ধকালে তারা জনাব তাজউদ্দিনের নেতৃত্বে গঠিত প্রবাসী সরকারের প্রতি আস্থা প্রদর্শন না করে জনাব তাজউদ্দিনকে একটি বিপ্লবী সরকার গঠন করার পরামর্শ দেন এবং তাদের কথা মেনে নেবার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। ফলে জনাব তাজউদ্দিনের সাথে তাদের মতপার্থক্য দেখা দেয়। জনাব তাজউদ্দিন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন। যুদ্ধ শুরু হওয়ার আগে আন্দোলনের সময় শেখ মুজিবের ওপর এই গ্রুপের প্রচণ্ড প্রভাব ছিল, কিন্তু শেখ মুজিবের অনুপস্থিতিতে তাজউদ্দিন যখন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তখন তারা বুঝতে পারলেন প্রবাসী সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করলে তারা তাদের প্রভাব ও ক্ষমতা দুটোই হারাবেন। তাই তারা পরবর্তীতে ভারতীয় সরকার এবং গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান জেনারেল ওবান সিংয়ের সহায়তায় তাজউদ্দিন সরকারের আওতার বাইরে শেখ মুজিবের মুজিব বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর সার্বিক কর্তৃত্ব ছিল তাদের হাতে। ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে এই বিশেষ বাহিনী গড়ে তোলে ভারত সরকার সাহায্য প্রদান করে। যদিও মুজিবের ফিরে আসার পর তার প্রাধান্য বজায় রাখার জন্য আপাত দৃষ্টিতে এই বাহিনী গঠন করা হয়েছে বলে জনগণ মনে করে, কিন্তু রব সিরাজ গ্রুপ মুজিব পূজায় কতটুকু বিশ্বাস রাখতেন সেটা ছিল এক বড় প্রশ্ন। স্বাধীনতা উত্তরকালে 1972 সালে ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এদের মাঝে ভাঙন সৃষ্টি করেন সর্বদা পর্দার অন্তরালে থাকা নেপথ্যের নায়ক জনাব সিরাজুল আলম খান। বিদ্রোহী গ্রুপগুলোর সমন্বয়ে 31 অক্টোবর 1972 সালে মেজর জলিলকে প্রেসিডেন্ট এবং জনাব রবকে সাধারণ সম্পাদক করে আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের। নতুন রাজনৈতিক দলের মূল তাত্ত্বিক গুরু হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব সিরাজুল আলম খান। জাসদের অভিমত ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন জাতির মুক্তি সংগ্রামের রূপ নিচ্ছিল ঠিক তখনই তাকে বন্ধ করে দেয়া হয় চক্রান্তের মাধ্যমে। স্বাধীনতা সংগ্রামকাল থেকেই জাসদ নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরোধিতা করে আসছিলেন বলে তারা দাবি করেন। তাদের সেই প্রতিরোধ সংগ্রামের পরিসমাপ্তি ঘটে 1975 সালের 15 আগস্টের পট পরিবর্তনের পর। তারা দাবি করেন জনগণের 8% সমর্থন পুষ্ট আওয়ামী লীগ জাতীয় সম্পদের 85% লুট করে নিজেদের সম্পদ বৃদ্ধি করছে। জাসদ নিজেকে সত্যিকারের সর্বহারাদের নিয়ে গঠিত বাংলাদেশ কমিউনিস্ট লীগ BCL এর গণসংগঠক হিসেবে দাবি করে। বাংলাদেশের কমিউনিস্ট লীগ গঠন করেন জনাব সিরাজুল আলম খান। এটি ছিল একটি গোপন সংগঠন। যুদ্ধকালীন সময় থেকে জাসদের জন্ম পর্যন্ত প্রায় প্রতিটি ব্যাপারে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মুখ্য ভূমিকা পালন করে। 1975-এর সরকারি আদেশে বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ কমিউনিস্ট লীগ কর্তৃক গণকণ্ঠ নামে একটি জনপ্রিয় পত্রিকা নিয়মিত প্রকাশিত হতে থাকে। অতি পরিচিত এবং বিখ্যাত প্রগতিশীল কবি আল মাহমুদ ছিলেন পত্রিকাটির সম্পাদক। দেশের অন্যান্য বিপ্লবী দলগুলোর মতোই দেশের বিভিন্ন সমস্যাগুলি জনগণের কাছে তুলে ধরে জাসদ। 1973 সালে বাংলাদেশ কমিউনিস্ট লীগের ছাত্রফ্রন্ট বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে 1972-73 সালের বার্ষিক কার্যবিবরণীতে তৎকালীন জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্বসমূহের বিশ্লেষণ করে জাতীয় বিপ্লবকে বিজয়ের লক্ষ্যে এগিয়ে দ্বন্দ্বগুলোর অবসান ঘটানোর জন্য বিপ্লবের বিভিন্ন স্তর সম্পর্কে দলিলে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ কমিউনিস্ট লীগ সমাজতন্ত্রের উত্তরণে 3টি ধাপ নির্ণয় করে বলে, স্বাধীনতা সংগ্রামের তৃতীয় ধাপের পরিসমাপ্তি ঘটবে আওয়ামী লীগ ও তাদের সাম্রাজ্যবাদী এজেন্টদের সাথে সর্বহারাতে রক্তক্ষয়ী ভবিষ্যৎ সংগ্রামের মাধ্যমে। সংসদীয় রাজনীতিকে স্বার্থবাদী মহলের ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়। গ্রামের সামন্তবাদীর অবশেষ মধ্যস্বত্বভোগী এবং উঠতি মধ্যবিত্ত শ্রেণীদের সর্বহারার শত্রু শ্রেণী বলে অভিহিত করা হয় সেই দলিলে। তাদের দলিলে বলা হয়, জাতীয় বিপ্লবের মাধ্যমে সর্বহারার শাসন কায়েম হওয়ার আগে জনগণ বহিঃশোষণের শিকারে পরিণত হবে, কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সাম্রাজ্যবাদের পদানত করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ কমিউনিস্ট লীগের তত্ত্ব অনুযায়ী সাম্রাজ্যবাদী শোষণ পরিচালিত হবে মূলত মার্কিন সাম্রাজ্যবাদের ঋণ ও অনুদানের মাধ্যমে, তবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শোষিত হবে রুশ ও ভারতের দ্বারাও। এজন্য প্রয়োজনীয় শোষণমূলক অর্থনৈতিক সম্পর্কের নীতি প্রণয়ন করা হয়েছে। উদাহরণস্বরূপ তাদের রিপোর্টে বলা হয়, যুক্তিহীন এবং অন্যায়ভাবে ঢাকার পরিবর্তে দিল্লিতে ইন্দো বাংলাদেশ জুট কর্পোরেশনের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এই সম্পর্কে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মনে করে কোনো এক পর্যায়ে গণচীন বাঙালিদের মুক্তি সংগ্রামের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে। এর প্রেক্ষিতে যদিও কমিউনিস্ট লীগ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের দ্বন্দ্বের বাইরে নিজেদের রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তথাপি চীনপন্থী অন্যান্য সাম্যবাদী লেনিনবাদী জাতীয় রাজনৈতিক দলগুলো সম্পর্কে বন্ধুসুলভ মনোভাব পোষণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল রিপোর্টে। জাসদ মুক্তিবাহিনীর প্রাক্তন সদস্যদের মাঝ থেকে দলীয় সদস্য রিক্রুট করতে থাকে। সেনাবাহিনীর মধ্যেও তাদের প্রকাশনী লাল ইশতেহারের মাধ্যমে গোপন সেল গঠনের উদ্যোগ গ্রহণ করে জাসদ। 20 জানুয়ারি 1974 সালে জাসদ বাংলাদেশ কমিউনিস্ট লীগ এবং জাতীয় শ্রমিক লীগ যুক্তভাবে বাংলাদেশের উপর মার্কিন, রুশ এবং ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের বিরোধিতা করে এক হরতালের ডাক দেয়।
হরতালের সময় নেতারা শিক্ষক এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানান। তারা বাংলাদেশের সর্বপরিসরে দুর্নীতি, বিশেষ করে জরুরি আইন, সরকারের স্বজনপ্রীতি এবং বিশেষভাবে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে পারমিট লাইসেন্স বিতরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দেশব্যাপী সেদিন পূর্ণ হরতাল পালিত হয়। 17 মার্চের মধ্যে সরকার তাদের দাবি না মানলে তারা ঘেরাওয়ের হুমকি দেন। 17 মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে। পুলিশ ঘেরাও ভঙ্গ করে। পুলিশের গুলিতে 3 জন নিহত এবং 14 জন গুরুতরভাবে আহত হন। মেজর জলিল, জনাব রব এবং আরও 40 জন জাসদ কর্মী আহত অবস্থায় বন্দী হন। গোপন সংগঠনের অন্যান্য নেতাদের সঙ্গে জনাব সিরাজুল আলম খান সেদিন পালিয়ে যেতে সক্ষম হন। পরে তারা গ্রামাঞ্চলে তাদের সংগ্রাম চালিয়ে যেতে থাকেন। সেদিনের ঘটনাকে অনেকে চরম হঠকারী প্রচারণা বলে আখ্যায়িত করেছিলেন। জনাব সিরাজুল ইসলাম চৌধুরী জাসদ সম্পর্কে তার স্বাধীনতার স্পৃহা, সাম্যের ভয় গ্রন্থে লেখেন, মুসলিম লীগের ঘর ভেঙে একদা আওয়ামী লীগ বের হয়ে এসেছিল। অনেকটা সেই পদ্ধতিতেই আওয়ামী লীগ ভেঙে বের হয়ে এসেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এরা নিজেদেরকে বলছে র্যাডিক্যাল চরমপন্থী। তাদের তরুণ এবং বিরাট কর্মী বাহিনী যে সমাজতন্ত্রের ডাকি এই দলে এসে যোগ দিয়েছিল তাতে কোনো সন্দেহের কারণ নেই। কিন্তু নেতৃত্বে যারা ছিলেন তারা মনে হয় সমাজতন্ত্রী ছিলেন না, আওয়ামী লীগেররাই ছিলেন আসলে। তাদের ইচ্ছা ছিল শেখ মুজিবকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করবেন, কিন্তু শেখ মুজিব তাদের অবস্থান থেকে বিপ্লবী হতে রাজি হননি। ফলে তারা এগিয়ে গেছেন নিজেদের পথ ধরে। এদের দলের নামের সঙ্গে জাতীয় এর যোগাযোগ আপত্তিক ঘটনা বলে মনে হয় না। এরাও জাতীয়তাবাদী ছিলেন, নিজেদের শ্রেণীগত স্বার্থই দেখছিলেন, যার সঙ্গে তাদের নিজেদের ভবিষ্যৎ জড়িত ছিল ওতপ্রোতভাবে। কিন্তু শ্রেণী সংগ্রামের আওয়াজ দিয়েছেন যাতে করে লোক জড়ো হয়, লোক জড়ো করা যায়, নায়ক হওয়া যায় নতুন প্রজন্মের এবং নতুন বাংলাদেশের। শেখ মুজিব যদি আর না ফেরেন তাহলে বামপন্থীদের কি করে মোকাবেলা করা যাবে? আর তার আগাম ব্যবস্থা হিসেবে এরা 71-এ মুজিব বাহিনী গড়ে তুলেছিলেন। লক্ষ্য করলে দেখা যাবে তাদের রাজনীতি ছিল বুর্জোয়াদের রাজনীতি, যদিও তাদের আওয়াজগুলো ছিল বিপ্লবী। ফলে তাদের নেতারা জাতীয় পুনর্গঠনের আন্দোলনের মাধ্যমে সরকারকে সমর্থন দান করে যাচ্ছিলেন, এতে বিস্ময়ের কোনো অবকাশ নেই। তার এই বক্তব্যের সত্য মিথ্যা যাচাই করবার ভার রইল পাঠকদের ওপর। জাসদের এবং মুজিব বাহিনীর সৃষ্টি প্রক্রিয়া থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে ওঠে, ভারতীয় সরকার 4 খলিফার মাধ্যমে প্রথমে মুজিব বাহিনী, পরে খলিফাদের মূল ব্যক্তিত্ব জনাব সিরাজুল আলম খানের প্রচেষ্টায় জাসদ সৃষ্টি হয়, বিশেষভাবে উপকৃত হয়। শুধু শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং রয়ের প্রধান জেনারেল ওবান সিংয়ের সাথেই সিরাজুল আলম খানের বিশেষ সম্পর্ক ছিল তা নয়। সংগ্রামকালে 1971 সালে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ শ্রী জয়প্রকাশ নারায়ণের সাথেও জনাব সিরাজুল আলম খানের ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। 1971 সালে জনাব সিরাজুল আলম খানের নেতৃত্বে ছাত্রনেতারা দিল্লিতে গিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে তাজউদ্দিনের বিরোধিতা করে তার নেতৃত্বে মুজিব বাহিনী গঠন করার প্রস্তাব পেশ করলে ভারত সরকার প্রধান শ্রীমতী ইন্দিরা গান্ধী ও প্রধান জেনারেল ওবান সিং তাদের সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছিলেন, মূলত দুটো সুদূরপ্রসারী কারণে। প্রথমত, স্বাধীনতা লাভের পর বাংলাদেশে প্রগতিশীল শক্তিসমূহের বিরুদ্ধে এদের গুটি হিসেবে ব্যবহার করার জন্য। দ্বিতীয়ত, এই বাহিনীর মাধ্যমে মুজিব ও তার সরকারকে সম্পূর্ণভাবে ভারতীয় সরকারের উপর নির্ভরশীল করে তোলে শেখ মুজিবকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে। অনেকের মতে জাসদকে আওয়ামী লীগের বিকল্প হিসেবে গড়ে তোলা হয়েছিল ভারতের ক্ষমতা বলয়ের একাংশের সমর্থন ও মদদেই। জাসদের মূল্যায়ন বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষিতে যেভাবেই করা হোক না কেন, এটিকে সত্য কোনো ঐতিহাসিক অস্বীকার করতে পারবেন না। স্বৈরাচারী নির্যাতনের হাত থেকে জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করার জন্য জাসদের ডাকে হাজার হাজার নিবেদিত প্রাণকর্মী আত্মাহুতি দিয়েছিলেন। নেতারা কে কি ভেবেছিলেন সেটা নিশ্চয়ই গবেষণার বিষয়, তবে কর্মীদের নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্যে ছিল না কোনো খাদ, কোনো কলুষতা। মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে তাদের বিরোচিত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি প্রজন্ম। তাদের রক্ত প্রেরণা যোগাবে বাংলাদেশিদের দেশপ্রেমিককে তাদের ভবিষ্যৎ সংগ্রামে। তাদের সাফল্য এবং ব্যর্থতার সঠিক মূল্যায়নের মাঝে খুঁজে পাওয়া যাবে ভবিষ্যতের সঠিক দিক নির্দেশনা। আওয়ামী বাকশালী শাসনের বিরোধিতা করেছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লেনিনবাদী BCPL। স্বাধীনতা যুদ্ধের সময় পিকিংপন্থী 5টি কমিউনিস্ট গ্রুপ একত্রিত হয়ে যে বিপ্লবী সমন্বয় কমিটি কলকাতায় গঠন করেছিল, তাদেরই 4টি গ্রুপের ঐক্যের মাধ্যমে স্বাধীনতার পর সৃষ্টি হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, লেনিনবাদী। এই পার্টিতে যোগ দেয় কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয়ক পার্টি, পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, লেনিনবাদী, খুলনার কিছু কমিউনিস্ট কর্মী জনাব মারুফ হোসেন ও ডক্টর সাইদুদ্দাহারের নেতৃত্বে, জনাব নাসিম খানের নেতৃত্বে কিছু সংখ্যক কমিউনিস্ট। এই দলের নেতারা মনে করেন পূর্ব বাংলায় কমিউনিস্টরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকায় স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের পক্ষে নেতৃত্ব দান করা সম্ভব হয়নি। তাই তারা কমিউনিস্ট ঐক্য গঠন করে অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করার আহ্বান জানান। একটি ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি গড়ে তুলুন শিরোনামের একটি ইশতেহারের মাধ্যমে বাংলাদেশে কমিউনিস্ট সংহতি কেন্দ্র এই আহ্বান ঘোষণা করে 1972 সালের ফেব্রুয়ারি মাসে।
এর ফলেই গঠন করা হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি লেনিনবাদী। এই পার্টি প্রকাশ্যে এবং একই সাথে গোপনে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল এবং বিসিপিএল বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি ছাত্রফ্রন্ট গঠন করেন। শ্রমিকদের সংগঠিত করার জন্য গঠন করা হয় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। পরবর্তীকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী দল তাদের প্রকাশ্য রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস পার্টি গঠন করেন। 1974 সালের 21 ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারের মাধ্যমে জনাব নাসিম আলী খান এই রাজনৈতিক দলের ঘোষণা করেন। ইউপিপি এর রাজনৈতিক দর্শনের সাথে বিসিপিএল এর দর্শনের মিল পাওয়া যায়। দুটো দলের মতোই বাংলাদেশের জাতীয় বিপ্লব অসম্পূর্ণ থেকে যায়, সেটা 1971 সালে, যেহেতু স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব চলে গিয়েছিল বুর্জুয়াদের হাতে। দুই দলে অভিমত পোষণ করেন যে সোভিয়েত রাশিয়া একটি সংশোধনবাদী দেশ এবং রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী শোষণের নাগপাশে আবদ্ধ করা। ভারতকে ও দুটো দলই সম্প্রসারণবাদী শক্তি হিসেবে চিহ্নিত করে, কিন্তু দুটো দলই ভারতের নাকশাল আন্দোলনের সমালোচনা করে এবং আন্দোলনকে শৃঙ্খলাহীন হঠকারিতা বলে আখ্যায়িত করে। ইউপিপি এর তুলনায় তাদের গণসংগঠন শ্রমিক এবং ছাত্র সংগঠন অনেক দুর্বল ছিল, ফলে দেশব্যাপী তাদের আবেদনও ছিল কম এবং অঞ্চলভিত্তিক। যদিও বিসিপিএল এর বেশিরভাগ নীতি আদর্শের সাথে মিল ছিল দেবেন শিকদার এবং আবুল বাশারের নেতৃত্বে গঠিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি মূল সমন্বয় কমিটির অপর একটি দলের। তবুও সামান্য কয়েকটি বিষয়ে মতপার্থক্যের ফলে এই দলটি বিসিপিএল এর সাথে ঐক্য স্থাপন করা থেকে বিরত থাকে। এই দলটি বাংলাদেশের ওপর পাকিস্তানি নির্যাতনকে স্বাধীনতা সংগ্রামের মূল কারণ বলে আখ্যায়িত করে স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের উপর ভারতের আধিপত্যকে মূল দ্বন্দ্ব বলে নির্ধারণ করে। এই দলের নেতৃবৃন্দ অভিমত পোষণ করেন ভবিষ্যতে বাংলাদেশের সার্বিক মুক্তি সংগ্রামে গণচীনের কমিউনিস্ট পার্টি মুখ্য ভূমিকা রাখবে। এই ব্যাপারে বিসিপিএল নেতৃবৃন্দের অভিমত ছিল কিছুটা নমনীয়। এই ব্যাপারে বিশদভাবে জানতে হলে পাঠকদের 1972 সালের পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আবেদন নামে সলিডারিটি সেন্টার অব বাংলাদেশ কমিউনিস্ট কর্তৃক প্রকাশিত ইশতেহারটি এবং বিপ্লবী পার্টি গড়ে তুলুন বিসিপিএল কর্তৃক প্রকাশিত ইশতেহার দুটি পড়ে দেখতে হবে। শিকদার বাশার গ্রুপের পার্টিকে পরে বাংলার কমিউনিস্ট পার্টি বলা হয়। এই দলও প্রকাশ্য এবং গোপন রাজনীতি পাশাপাশি চালিয়ে যাবার পক্ষে ঘোষণা দেয়। এই দলের নিজস্ব ছাত্র শ্রমিক সংগঠন গড়ে তোলেন নেতৃবৃন্দ। কৌশলগত কারণে এই দলটি সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণের পক্ষে মত দেয়। বিসিপিএল এবং ইউপিপি দুটো দলই প্রকাশ্যে গণসংগঠন এবং পার্টি সেল গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করে। এদের ছাড়া আরও 4টি রাজনৈতিক সংগঠন শুধুমাত্র তাদের গোপন পার্টি সেল এবং গোপন সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাদের তৎপরতা চালাতে থাকে। এই 4টি দলের মধ্যে দুটো দল ছিল ইপিসিপি, যেখান থেকে বেরিয়ে আসা কমিউনিস্টদের নিয়ে গঠিত। তৃতীয় দলটি ছিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসা একটি অংশ। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে এসে শিকদার বাশারও গঠন করেছিল বিসিপি, বাংলার কমিউনিস্ট পার্টি। চতুর্থ দলটি ছিল এই সমস্ত দলগুলোর উৎস থেকে সম্পূর্ণভাবে আলাদাভাবে গড়ে ওঠা সর্বহারা পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি। বিপ্লবী নেতা সিরাজ শিকদারের নেতৃত্বে গঠিত হয় পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন। এই আন্দোলন থেকেই পরে গড়ে ওঠে সর্বহারা পার্টি। 1975 সালে মুজিব সরকারের হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এই পার্টির নেতৃত্ব দেন। এই দলের নেতৃত্বে মূলত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত ছাত্রবৃন্দ, যার ফলে তাদের বিপ্লব সম্পাদকীয় গবেষণা এবং প্রচারণা অন্যান্য পার্টিগুলোর চেয়ে ছিল ভিন্নতর এবং অধিক কার্যকরী। লাল ঝান্ডা এবং সংবাদ বুলেটিন ছাড়াও এই পার্টি নিয়মিতভাবে তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক সংক্রান্ত এবং বিভিন্ন বিষয়ে প্রচুর লিখিত দলিল প্রকাশ করত। বেশিরভাগ দলিলগুলো জীবিত অবস্থায় ছিল সিরাজ শিকদারের নিজ হাতে লেখা। তাদের যোগাযোগ ব্যবস্থা ছিল সুবিন্যস্ত এবং প্রচার মাধ্যম ছিল অতি উত্তম। দেশের যে কোনো প্রান্তে তাদের প্রকাশিত দলিলপত্র পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত। সর্বহারা পার্টি অন্যান্য প্রগতিশীল এবং বিপ্লবী পার্টিগুলোর সাথে একমত হয়ে মত প্রকাশ করে যে স্বাধীনতা সংগ্রামকে তড়িঘড়ি করে শেষ করে আওয়ামী লীগের ক্ষমতায় আসীন হওয়ায় বাংলাদেশের বিপ্লব অসম্পূর্ণ থেকে যায়। আওয়ামী লীগ সরকারকে তারা ভারতের পুতুল সরকার বলে অভিহিত করেন। পার্টির প্রকাশনায় প্রচারিত হয় স্বাধীনতার পর ভারতের সহায়তায় ক্ষমতায় বসে আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাট করে ভারতীয় নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনাকেই সহায়তা করতে থাকে। সর্বহারা পার্টি মনে করে রক্ষী বাহিনী সৃষ্টির মাধ্যমে ভারত বিকল্প প্রথায় বাংলাদেশে তাদের স্বার্থ বজিয়ে রাখার উদ্দেশ্যে তাদের সামরিক অবস্থানকে অটুট রাখে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীন মার্কিন এবং রুশ সাম্রাজ্যবাদের শোষণের হুমকির সম্মুখীন বলেও সর্বহারা পার্টি জনগণকে হুঁশিয়ার করে দেয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েমের আহ্বানকে সর্বহারা পার্টি ট্রটস্কাইটপন্থী হঠকারিতা বলে আখ্যায়িত করে, কারণ জাতীয় বিপ্লব সম্পন্ন করার আগে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন নয় বলে পার্টির তাত্ত্বিকরা অভিমত প্রকাশ করেন। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পক্ষে জাতীয় বিপ্লব সম্পন্ন করা অসম্ভব, কারণ তারা চারিত্রিকভাবে জাতীয় বুর্জোয়াদের প্রতিনিধি নয়। তারা হলো সাম্রাজ্যবাদ এবং সম্প্রসারণবাদের দালাল এবং মুৎসুদ্দি শ্রেণীর প্রতিনিধি।
সর্বহারা পার্টির মতে বাংলাদেশের অসম্পূর্ণ বিপ্লবকে ধাপে ধাপে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে সর্বহারা শ্রেণীর রাজনৈতিক নেতৃত্বের। বিপ্লবকে এগিয়ে নেবার জন্য সর্বহারা পার্টি কৃষক, শ্রমিক, নিপীড়িত জনতা, বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায় গোষ্ঠীর সমন্বয়ে গড়ে তোলে জাতীয় মুক্তি ফ্রন্ট নামে একটি সংগঠন। সর্বহারা পার্টির তাত্ত্বিকরা মনে করেন, যেহেতু বাংলাদেশে 3 দিক থেকেই ভারত বেষ্টিত, সেক্ষেত্রে বিপ্লবের জন্য বাইরের কোনো সাহায্য পাওয়া হবে অতি দুষ্কর। তাই বিপ্লবীদের নিজস্ব শক্তির উপরই মূলত নির্ভরশীল থাকতে হবে। সিরাজ শিকদারের গতিশীল নেতৃত্বে এবং সর্বহারা পার্টির বিপ্লবী কার্যক্রমে মুজিব সরকারের মধ্যে ত্রাসের সৃষ্টি হয়। অসীম সাহসিকতার সাথে সর্বহারা পার্টির সদস্যরা একের পর এক সফল অভিযান চালিয়ে সরকার ও তার বিভিন্ন বাহিনীকে নাজেহাল করে তুলতে সমর্থ হয় অতি অল্প সময়। তাদের সাফল্যে দেশ জুড়ে সাড়া পড়ে যায়। তরুণ সমাজের কাছে পার্টির ভাবমূর্তি বেড়ে যায়। ফলে তাদের আবেদনে সাড়া দিয়ে দলে দলে জনগণের বিভিন্ন পেশায় নিয়োজিত লোকজন সর্বহারা পার্টিতে যোগ দিতে শুরু করে এবং পার্টির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। এত অল্প সময়ে এই ধরনের জনপ্রিয়তা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে অর্জন করা সম্ভব হয়নি। জাসদের চেয়েও ক্রমান্বয়ে সর্বহারা পার্টি বেশি জনসমর্থন লাভ করতে সমর্থ হয়। 1973 সালের 2রা ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে মজলুম জননেতা মাওলানা ভাসানী সর্বহারা পার্টিকে সমর্থন জানান এবং সিরাজ শিকদারকে অভিনন্দন জানান। 1975 সালের 2রা জানুয়ারি শেখ মুজিবের নির্দেশে রক্ষী বাহিনী শেরেবাংলা নগরের ক্যাম্পে বন্দী অবস্থায় অকথ্য নির্যাতনের শিকার হন বীর মুক্তিযোদ্ধা সর্বহারা পার্টির নেতা জনাব সিরাজ শিকদার। তারপর তাকে গুলি করে হত্যা করা হয়। এভাবে চরম নিষ্ঠুরতায় পার্টি নেতা সিরাজ শিকদারের হত্যার পর অন্তর্দ্বন্দ্ব এবং নেতৃত্বের কোন্দলের ফলে এবং সরকারি নিষ্পেষণে সর্বহারা পার্টির সংগঠন দুর্বল হয়ে পড়ে। পার্টিতে ভাঙন দেখা দেয়। জাতীয় পরিসরে পার্টির প্রভাব এবং কর্মকাণ্ড ও শক্তি ক্রমান্বয়ে লোপ পেতে থাকে। নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যমহীন হয়ে নিস্তেজ হয়ে পড়েন। ফলে জনগণও হতাশ হয়ে সন্দিহান হয়ে ওঠে সর্বহারা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে। এভাবেই সিরাজ শিকদারের মৃত্যুর সাথে সাথে হঠাৎ করে জেগে ওঠা গণমানুষের মুক্তির এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যায় স্বৈরশাসনের আগ্রাসী জিঘাংসায়। জনাব তোহা এবং শরদিন্দু দস্তিদারের নেতৃত্বে সাম্যবাদী দল গোপন সংগঠন হিসেবে মুজিব বিরোধী আন্দোলন পরিচালনা করছিল। মূলত পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ভেঙে 1968 সালে পিকিংপন্থী হিসেবে এই দলের উৎপত্তি ঘটে। স্বাধীনতার পর এই দল তাদের মুখপাত্র গণশক্তির মাধ্যমে দাবি জানায়, বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করেনি। রুশ ভারত চক্র মূলত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে তাদের প্রতিষ্ঠিত মুজিবের পুতুল সরকারের মাধ্যমে। সর্বহারা পার্টির মতোই সাম্যবাদী দল বাংলাদেশের রক্ষী বাহিনীকে পরোক্ষভাবে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি বলেই মনে করে, কারণ এই রক্ষী বাহিনী সর্বতোভাবে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যেই গঠন করা হয়েছিল। সাম্যবাদী দল অভিমত প্রকাশ করে যে রক্ষী বাহিনী তৈরি করে তাদের সাথে যৌথভাবে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় সরকার বিরোধী আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে। মুজিব তার সরকারকে টিকিয়ে রাখার জন্যই রক্ষী বাহিনী তৈরি করার ভারতীয় প্রস্তাব মেনে নিয়েছে। সর্বহারা পার্টির মতোই সাম্যবাদী দল একটি জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করে এবং একই সাথে গোপনে গণবাহিনী সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করে। প্রধানত ঢাকা, রাজশাহী, নোয়াখালী, ময়মনসিংহ, ফরিদপুর জেলাতেই সাম্যবাদী দল তাদের ঘাঁটি গড়ে তুলতে সক্ষম হয়। ফলে ওই জেলাগুলোতেই তাদের সরকার বিরোধী সংগ্রাম তীব্রতা লাভ করে। প্রগতিশীল এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো স্বৈরাচারী সরকারের বিরোধী ভূমিকায় মূল্যবান অবদান রাখলেও দলীয় মতবিরোধ এবং পার্থক্য নিয়ে দলগুলো একে অপরের প্রকাশ্য সমালোচনা ও নিন্দা করতে থাকে। সাম্যবাদী দল সাম্রাজ্যবাদ সম্পর্কে বিসিপিএল এবং বিসিপির অবস্থানের তীব্র সমালোচনা করে। বিসিপিএল এবং বিসিপি আওয়ামী লীগ সরকার ভারতের উপর নির্ভরশীল বলে দাবি করলে সাম্যবাদী দল এই বক্তব্যের সমালোচনা করে বলে, আওয়ামী লীগ সরকার ভারতের পুতুল সরকার, তাকে ভারতের উপর নির্ভরশীল বলা মানেই হচ্ছে তাদের সপক্ষে বক্তব্য রাখা। সর্বহারা পার্টির সমালোচনা করে সাম্যবাদী দল বক্তব্য দেয়, সাম্যবাদী দল সর্বহারা পার্টিকে একটি হঠকারী গ্রুপ বলে মনে করে। এই গ্রুপ আত্মাম্ভর সিরাজ শিকদারের ভুল প্রচারণায় পরিচালিত হচ্ছে। সর্বহারা পার্টি বাংলাদেশ ও ভারতের দ্বন্দ্বকে প্রাধান্য দেওয়ার সাম্যবাদী দল সর্বহারা পার্টিকে তাত্ত্বিক দিক দিয়েও ভুল এবং দুর্বল বলে দাবি তোলে। সাম্যবাদী দলের তত্ত্ব অনুযায়ী স্বাধীনতা উত্তর বাংলাদেশে সমাজতন্ত্রের পক্ষ এবং বিপক্ষ শক্তিগুলোর দ্বন্দ্বই মূল দ্বন্দ্ব। একইভাবে জাসদ সম্পর্কে সাম্যবাদী দলের অভিমত ছিল, আওয়ামী লীগের মধ্যে থেকে বেরিয়ে আসা তরুণ নেতাদের সমন্বয়ে ভারতই এই সংগঠন গড়ে তোলায় সাহায্য করে। মুজিব এবং তার অনুগতদের নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যেই ভারত জাসদ গঠনে মদত যোগায়। জনযুদ্ধ ইপিসিপি-এমএল এর মুখপাত্র সেই সময় আব্দুল হকের সম্পাদনায় বের হতো। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি থেকে বেশিরভাগ কর্মীকে বের করে এনে জনাব তোহা এবং শরদিন্দু দস্তিদার সাম্যবাদী দল গঠন করলেও জনাব আব্দুল হক পার্টির নাম পরিবর্তন না করার প্রশ্নে অটল থেকে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি বা ইপিসিপি নামে একটি গ্রুপের নেতৃত্ব দিতে থাকেন।
এই গ্রুপটি বাংলাদেশের অভ্যুত্থানকে অস্বীকার করে, স্বাধীনতা সংগ্রামকে ভারতীয় আগ্রাসন বলে আখ্যায়িত করে, জনযুদ্ধের নামে আগ্রাসী শক্তির কবল থেকে পূর্ব পাকিস্তানকে মুক্ত করার লাইন গ্রহণ করে। এই দল তাদের নাম না বদলানোয় সরকারি নির্যাতনের প্রধান লক্ষ্যে পরিণত হয়। গ্রুপের বেশিরভাগ সদস্যই মারা যায় নতুবা কারাবন্দী হয়। জনাব আব্দুল হককে বন্দী অথবা হত্যা করার সরকারি সব প্রচেষ্টা অবশ্য ব্যর্থ হয়। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং ইবিসিপি এবং সাম্যবাদী দলের মধ্যে তত্ত্বগতভাবে খুব একটা ব্যবধান দেখা যায় না, তবে ইবিসিপি কৃষক এবং সামনবাদের অবশেষের মধ্যে বিরাজমান দ্বন্দ্বকে বেশি প্রাধান্য দেয়। এই দল ভারতের বিপ্লবীদের সাথে একত্রিত, বিশেষ করে নীল নকশাকারীদের সাথে সম্পর্ক রেখে বিপ্লবকে এগিয়ে নেবার ঘোষণা ব্যক্ত করে। কিন্তু বাংলাদেশের অন্যান্য প্রায় বিপ্লবী সবগুলো দলের কাছে নকশাল আন্দোলন একটি চরমপন্থী হঠকারিতা বলেই গৃহীত হয়। নকশালীদের দলগুলো বিশ্বাস করতেও রাজি ছিল না। আত্রাই, রাজশাহী, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া প্রভৃতি অঞ্চলে ইবিসিপি বিশেষভাবে তৎপরতা চালায়। প্রগতিশীল ও বামপন্থী তৎকালীন প্রায় সবগুলো দলই একমত প্রকাশ করে যে বাংলাদেশের সমাজ পরিবর্তনের বিপ্লব 1971 সালে অসমাপ্ত থেকে যায়। মুজিব সরকার বাংলাদেশের উপর রুশ ভারতের আধিপত্য কায়েমে সহযোগিতা করে। মুজিব সরকার মূলত ভারতের একটি পুতুল সরকার। উপরের পর্যালোচনা থেকে একটা জিনিসই পরিষ্কার হয়ে ওঠে, স্বাধীনতা উত্তরকালে প্রবীণ নেতৃত্বের চেয়ে নবীনরাই সংগ্রামে অভূতপূর্ব গতিশীলতার সৃষ্টি করে। তারা যখন জনসমর্থন পেয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত, তখন পুরনো নেতৃত্ব তাত্ত্বিক কচকাচানিতে নিয়েই ব্যস্ত ছিল এবং নিজেদের দেউলিয়াপানা প্রকাশ করে তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েন। তাদের দেউলিয়াপানা, নেতৃত্বের লোভ, ভাববাদী তাত্ত্বিক চর্চা, সন্দেহপ্রবণতা, একে অপরের প্রতি অবিশ্বাস প্রভৃতি কারণে স্বাধীনতা সংগ্রামে তারা উল্লেখযোগ্য বা আশানুরূপ অবদান রাখতে ব্যর্থ হন। ফলে ক্রমশ তারা জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। নবীন প্রজন্ম তাদের উপর আস্থা হারিয়ে ফেলে। নেতাদের অনেকে ব্যক্তিগত ত্যাগ স্বীকারের উজ্জ্বল দৃষ্টান্ত থাকলেও এটাই বাস্তব সত্য হিসেবে প্রতিষ্ঠিত। তাদের ব্যর্থতা সাফল্যের চেয়ে অনেক বেশি সেটাও আজ প্রমাণিত। অতীতে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জনগণ যখন সত্যিকারের মুক্তির জন্য পরিস্থিতিকে এগিয়ে নিয়ে গেছে, তখন নেতাদের ভ্রান্ত ও নেতিবাচক ভূমিকার ফলেই ঈপ্সিত লক্ষ্য জনগণ অর্জন করতে ব্যর্থ হয়েছে। জনগণ সর্বদা চলেছে আগে আর নেতারা চলেছেন পেছনে। আমাদের দেশের জনগণের সংগ্রামের ঐতিহ্যে এটাই বড় সত্য। লজ্জাকর হলেও এই সত্যকে খণ্ডাবার উপায় নেই। সত্যকে মিথ্যা করার প্রচেষ্টা থেকেছে সর্বকালে, কিন্তু সত্যকে মেনে নিয়ে এগুলোই আশানুরূপ ফল পাওয়া যায়। মিথ্যার আবর্তে পাওয়া যায় শুধু বঞ্চনা ও প্রতারণা। ব্যর্থতার আবর্তে ঘুরপাক খেতে না চাইলে নতুন প্রজন্মকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা নিয়ে চলতে হবে ভবিষ্যৎ মানে। তারুণ্যের উদ্যম এবং গতিশীলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে প্রবীণরা নবীনদের পথ থেকে সরে দাঁড়ালেই অক্ষুণ্ণ থাকবে তাদের সম্মান। আর যদি তারা স্বার্থপরের মতো নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেন, তবে তারুণ্যের প্লাবনের দুর্বার স্রোত তাদের টেনে নিয়ে ফেলবে ইতিহাসের আস্থা করে। সময়কে হাতের মুঠোয় পড়ে রাখার ব্যর্থ চেষ্টা না করে সময়ের দাবিকে মেনে নেওয়াটাই হবে নেতাদের জন্য কল্যাণকর। আওয়ামী বাকশালী স্বৈরতন্ত্রের বিরোধিতা করেছেন সচেতন মুক্তিযোদ্ধারা। সদ্যমুক্ত বাংলাদেশের সর্বত্র প্রতিটি মুক্তিযোদ্ধা হয়ে উঠেছিল অন্যায়, জুলুম, অত্যাচার এবং লুটপাটের বিরোধিতার সংগ্রামের উজ্জ্বল প্রতীক। তারা লড়েছেন বিভিন্ন অবস্থানে থেকে। কেউ তাদের নিজস্ব এলাকায় জনগণের প্রতিরোধ গড়ে তোলায় নেতৃত্ব দিয়েছেন, কেউ সংগ্রাম করেছেন রাজনৈতিক বিরোধী দলের ছত্রছায়ায়, কেউ বা লড়েছেন সেনাবাহিনীর সদস্য হিসেবে। তাদের এই বহুমুখী ধারার সচেতনতাকে সাংগঠনিক রূপ দেবার প্রচেষ্টা না থাকায় প্রতিরোধ দানা বেঁধে উঠতে পারেনি। যারা রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন, দলীয় গণ্ডির মাঝেই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। অথচ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে তাদের মাঝে যে দেশপ্রেমী জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং নিঃস্বার্থ কর্মপ্রেরণার সৃষ্টি হয়েছিল, তাকে সুষ্ঠু নেতৃত্বের অধীনে সুসংহত করতে পারলে বাংলাদেশের বর্তমান অনেক সংকটের অবসান হতো। সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। দেশ স্বাধীন হওয়ার পরও যদি তৎকালীন সরকার তাদের একটি ক্ষুদ্র অংশকে বাড়তি সুবিধা দিয়ে হাত করার চেষ্টা করেছিলেন, তবুও সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধা তাদের সততা, দেশপ্রেম এবং সামান্য প্রলোভনে কারো কাছে বিক্রি করে দেননি। মুক্তিযুদ্ধ সম্পর্কে নীতিগত অবস্থান গ্রহণ করেছিল জামাত, কিন্তু তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার রক্ষক আওয়ামী বাকশালীরা স্বাধীনতার পর অন্যায়ভাবে হত্যা করেছিল শত সহস্র মুক্তিযোদ্ধা। 90-এর দশকের প্রথম যখন প্রফেসর গোলাম আজমের নাগরিকত্বের বিষয়টি কোর্টে বিবেচনাধীন, তখন তথাকথিত ৭১-এর চেতনার ধারক বাহকরা জাহানার ইমামকে সামনে রেখে ঘাতক দালাল নির্মূল কমিটি নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে। এ বিষয়ে কোনো বিতর্কে না গিয়ে সহজেই বলা চলে, ওই ধরনের উদ্যোগ নেবার আগেই নিজেদের অতীতের দিকে তাদের দৃষ্টি দেওয়া উচিত ছিল। দেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন পরই ভারত ও পাকিস্তান সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় ৯ এপ্রিল ১৯৭৪ সালে। চুক্তিবদ্ধ হয়ে যুদ্ধ অপরাধীদের বিনা বিচারে মুক্তি দিয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন শেখ মুজিব।
আপোষকামী এবং সুবিধাবাদী চরিত্রের শেখ মুজিবুর রহমান সর্বপরিসরে স্বাধীন বাংলার মাটিতে স্বাধীনতার শত্রুদের পুনর্বাসিত করে স্বাধীনতার চেতনার সাথে বেইমানির এক অবিশ্বাস্য নজির স্থাপন করেছিলেন। সে সময় অধুনাকালের তথাকথিত স্বাধীনতার সপক্ষের শক্তির চ্যাম্পিয়নরা সব কোথায় ছিলেন? কেন সেদিন শেখ মুজিবের স্বৈরশাসনের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে উঠলেন না? শেখের আমলে গোলাম আজমের বিরুদ্ধে গণ আদালত কেন গঠন করা হলো না? গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিলেন তার রাজনৈতিক আদর্শের কারণে। তিনি যদি অপরাধী হন তবে তার চেয়ে বড় অপরাধী শেখ মুজিব, তার দল ও আওয়ামী বাকশালীরা। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এককভাবে কুক্ষিগত করে নিয়ে স্বাধীনতার চেতনাকে সমূলে উৎপাদন করার চক্রান্ত করে জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি ও তার দল। নির্বিচারে হত্যা করেছিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধা। তাই যুক্তিসঙ্গত কারণে বাংলাদেশের মাটিতে গণ আদালতে গোলাম আজম এবং তার দোসরদের বিচারের আগে বিচার করতে হবে শেখ মুজিব এবং আওয়ামী বাকশালীদের। শহীদ মুক্তিযোদ্ধা রুমির মা জাহানার ইমাম পুত্র হারাবার শোকে তার স্বামীও মারা যান। ২০ বছর পর তথাকথিত গণ আদালত গঠন করে আওয়ামী বাকশালীদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে গোলাম আজমের বিচারের প্রহসন করে তিনি তার ছেলে শহীদ রুমির বুকের রক্তের সাথে বেইমানি করার অপরাধে অপরাধী হয়েছেন। মুক্তিযোদ্ধা নিধনকারী আওয়ামী বাকশালীদের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছে তার সম্মান হারিয়েছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার এই ধরনের উদ্যোগে ব্যক্তিগতভাবে আমিও দুঃখ পেয়েছি। জনাব রব মেনন অ্যান্ড গং এবং তথাকথিত প্রগতিশীল বিপ্লবী দলগুলোর নেতারা যারা বর্তমানে আওয়ামী লীগের লেজুর বৃত্তি করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, তারাও আজ একই অপরাধে অপরাধী। তাদের নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরোধিতা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধা ও দলীয় কর্মী। হালে আওয়ামী বাকশালীদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদেরকে স্বাধীনতার সপক্ষে শক্তিরূপে প্রতিষ্ঠিত করার তাদের অপচেষ্টা জনগণকে বিস্মিত করেছে। নিজেদের স্বাতন্ত্র্য বিসর্জন দিয়ে আওয়ামী লীগে বিলীন হয়ে গিয়ে তারা নিজেদের আওয়ামী বাকশালীদের বি টিম বলে জনগণের মনে যে সন্দেহ বিরাজমান ছিল তাকেই সত্য বলে প্রমাণ করেছেন। হারিয়েছেন বিশ্বাসযোগ্যতা। লাখো শহীদের রক্তের সাথে বেইমানের শাস্তিস্বরূপ তারা নিক্ষিপ্ত হবেন ইতিহাসের আস্তাকুড়ে। ইতিহাসের বিধান অমোঘ। সত্যকে খুঁজে বের করার দায়িত্ব ঐতিহাসিকদের। সত্যের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে গতিশীল মানব সভ্যতার ইতিহাস। বাংলাদেশের ব্যাপারেও এর ব্যতিক্রম হবে না।